চলে এসেছি দেখো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সারে কী বলছে দেখো। দ্য সেকেন্ড কামিং কবি হচ্ছে W.B. ইয়েটস। তো উইলিয়াম বাটলার ইয়েটস যাকে বলা হয় W.B. ইয়েটস তিনি কে ছিলেন? তিনি একজন কিন্তু আইরিশ পোয়েট ছিলেন। আইরিশ মানে তিনি কিন্তু আয়ারল্যান্ডের কবি ছিলেন, তাই তিনি কি হচ্ছেন? তিনি একজন আইরিশ পোয়েট। দেখো 2 নম্বরে বলছে হি ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স, তিনি একজন চালিকামান শক্তি ছিলেন। বিহাইন্ড দ্য কার পেছনে? এই যে আইরিশ লিটারারি রিভাইভাল, আইরিশ সাহিত্যের যে পুনর্জন্ম হয়েছিল তার পেছনে এই যে কবি W.B. ইয়েটসের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা ছিল। হ্যাঁ, তিনি কিন্তু একজন ড্রাইভিং ফোর্স ছিলেন। এখানে বলছে না ড্রাইভিং ফোর্স, তিনি একজন কবি ছিলেন না, তার সঙ্গে সঙ্গে তিনি আয়ারল্যান্ডের যে সাহিত্য ছিল তার পুনরুত্থানের পেছনেও কিন্তু তার অনেকটা অবদান ছিল, তাই তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ড্রাইভিং ফোর্স, হ্যাঁ, বিহাইন্ড দ্য এই যে আইরিশ লিটারারি রিভাইভাল। কেমন? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন, তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয় কোন সালে? দেখো এই যে 1923 সালে, মানে 1923-তে তিনি নোবেল পুরস্কার কিসে পেয়েছিলেন? এই যে লিটারেচার, সাহিত্যে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। কবে? 1923 সালে। ঠিক আছে, দেখো তারপরে আসছি। হুইচ হিস্টোরিক্যাল ইভেন্ট ইজ ইনডাইরেক্টলি রেফার্ড টু হিয়ার, কোন ঐতিহাসিক ঘটনা? এই যে হ্যাঁ, এখানে বলছে না হিস্টোরিক্যাল ইভেন্ট মানে কি? ঐতিহাসিক ঘটনা। ইনডাইরেক্টলি মানে কি বলতো? এখানটাতে পরোক্ষভাবে উল্লেখিত হয়েছে এই কবিতায়। কোনটা? এই যে ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধের কথা কিন্তু এখানে বলা হয়েছে, হ্যাঁ, পরোক্ষভাবে। ঠিক আছে, এই যুদ্ধের দ্বারা গোটা ইউরোপ তথা গোটা বিশ্বে কিন্তু একটা অরাজকতা, হ্যাঁ, ধ্বংসলীলার সৃষ্টি হয়েছিল। সেই জন্যই কবি কিন্তু জেসাসের দ্বিতীয়বার আগমন এই কবিতায় চেয়েছেন। তো 4-এর হচ্ছে এ আর 3-এর হচ্ছে ই। ঠিক আছে, এবার দেখো 5 নম্বরে আসছে। হোয়াট কাইন্ড অফ সেফ ডাজ দ্য ওয়ার্ড জায়ার রেফার্স টু, তো এখানে যে জায়ার রয়েছে, হ্যাঁ, জায়ার মানে ওখানে কি বলছে বলতো? সে ঘূর্ণির কথা বলা হচ্ছে। যারা কবিতাটা ভালো করে পড়েছো তারা ব্যাপারটা জানো জায়ার দেখতে কেমন হয়। তো যারা এই কবিতাটা এখনও ভালোভাবে পড়োনি তাদের আমি অনুরোধ করব যে আমার চ্যানেলে এই কবিতাটা আপলোড করা রয়েছে, সেখানে কিন্তু আমি এই কবিতাটার প্রত্যেকটা বিষয় ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা চাইলে পরে সেখানে গিয়ে দেখতে পারো এই কবিতাটা। আমি ওই কবিতাটার ভিডিও লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পরে ওখান থেকে গিয়ে কবিতাটা পড়ে নিতে পারো। তো এই জার যে ওয়ার্ডটা রয়েছে এখানটাতে, এই জারের যে শেপ দেখো বলছে শেপটা কেমন হয়। তো এখানে কি বলবো আমরা? এই যে সার্কেল শেপ বা সার্কুলার শেপ কিন্তু হয়ে থাকে এই জারে। ঠিক আছে, তো এখানে সিয়েরটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারটা। স্কোয়ার বা ডায়মন্ড শেপ বা প্যারালাল লাইন এরকম কিন্তু নয়, এগুলো কিন্তু নয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে সিয়েরটা, 5-এর সি হচ্ছে সার্কেল শেপ অর্থাৎ সার্কুলার শেপ কিন্তু এখানে। ঠিক আছে, দেখো তারপরে আসছি। হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ার্ড, হ্যাঁ, স্পিরিটাস মান্ডি, এই যে স্পিরিটাস মান্ডি এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু এই যে ল্যাতিন ভাষা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড নয়, ল্যাতিন ভাষাটা। ঠিক আছে, তারপরে দেখো আসছি 7 নম্বরে। হোয়াট কাইন্ড অফ মাইথোলজিক্যাল ক্রিয়েচার, কী ধরনের পৌরাণিক, হ্যাঁ, প্রাণী, ক্রিয়েচার মানে প্রাণী, ঠিক আছে, ইজ ফিচার্ড ইন দ্য পোয়েম, এই কবিতায় উল্লেখিত হয়েছে। কী ধরনের প্রাণীর কথা এখানে উল্লেখিত হয়েছে? এই যে এফ স্পিংস। ঠিক আছে, স্পিংস মানে হচ্ছে ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম কবিতা পড়ানোর সময়, যার শরীরটা হবে সিংহের মতো এবং মাথাটা হবে মানুষের মতো। তো কবি এখানে যে শক্তিটার দ্বিতীয়বার আগমন চাইছেন, সেই শক্তিটা যখন এই পৃথিবীতে আসবে তার রূপটা কিন্তু এরকম চাইছেন। কেমন? তার মুখটা হবে, তার মাথাটা হবে মানুষের মতো এবং তার শরীরটা হবে, ধরটা হবে সিংহের মতো। ঠিক আছে, তো এই ধরনের যে আকৃতি হয় তাকে কি বলা হয়? তাকে স্পিংস বলা হয়। হ্যাঁ, মিশরে রয়েছে, মিশরে অর্থাৎ ইজিপ্টে কিন্তু যেখানে পিরামিড রয়েছে সেখানে কিন্তু স্পিংস দেখা যায়। স্পিংস কি করে? ওই পিরামিডদের কিন্তু গার্ড করে, এটা বিশ্বাস করা হয়। দেখো তারপরে আসছি। হোয়াট বুক অফ দ্য বাইবেল ডাজ দ্য টার্ম দ্য সেকেন্ড কামিং, হ্যাঁ, বাইবেলের কোন বইতে এই যে নামটা সেকেন্ড কামিং নামটা উল্লেখ রয়েছে? কোন বইতে? এই যে রিভেলেশন। ঠিক আছে, এই বইটাই কিন্তু, ঠিক আছে, বাইবেলের এই বই কিন্তু
এই যে নামটা উল্লেখ রয়েছে, হ্যাঁ, দ্য সেকেন্ড কামিং। ঠিক আছে, তারপর দেখো আসছি, হোয়াট পোয়েটিক ফর্ম, কী ধরনের কাব্যিক রূপ, ইজ দ্য সেকেন্ড কামিং বেসড অন, কী ধরনের কবিতা, এই সেকেন্ড কামিং কবিতাটা কী ধরনের কবিতা, হ্যাঁ, দেখো এখানে বলছে, দেখো ইয়াম্বিক প্যান্টামিটার রয়েছে, সনেট রয়েছে, ভিলানেলি রয়েছে, আর এরিওস্টিক রয়েছে। এখানে এই কবিতাটা হচ্ছে ইয়াম্বিক প্যান্টামিটারে লেখা। ঠিক আছে, এই বাদবাকিগুলো এখানে এর ফর্ম নয়, হ্যাঁ, এটা এখানে হচ্ছে যে ইয়াম্বিক প্যান্টামিটার। এই সমস্ত বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। কেমন? ডব্লিউ.বি. ইয়েটস ইজ দ্য কো-ফাউন্ডার অফ থিয়েটার, কোন থিয়েটারের তিনি সহযোগী প্রতিষ্ঠাতা? কোন থিয়েটারের? এই যে অ্যাবি থিয়েটার। ঠিক আছে, অ্যাবি, হ্যাঁ, আয়ারল্যান্ডে রয়েছে এই অ্যাবি থিয়েটার। হ্যাঁ, এই যে থিয়েটারটার কো-ফাউন্ডার হচ্ছেন এই যে ডব্লিউ.বি. ইয়েটস। তারপর দেখো আসছি পরেরটাই, হুইচ থিয়েটার ইজ অলসো নোন অ্যাজ দ্য ন্যাশনাল থিয়েটার অফ আয়ারল্যান্ড, কোন থিয়েটারকে বলা হয় আয়ারল্যান্ডের জাতীয় থিয়েটার? এই যে বললাম একটু আগে আমি, অ্যাবি থিয়েটার, এটা কিন্তু খুব বিখ্যাত আয়ারল্যান্ডের। ঠিক আছে, তো এই থিয়েটারকেই বলা হয় আয়ারল্যান্ডের জাতীয় থিয়েটার। ঠিক আছে, মাথায় রাখবে এই বিষয়টাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আসতে পারে এমসিকিউতে। দেখো তারপরটা আসছি, জর্জিয়ানা হেইডলিজ ইজ একে, ডব্লিউ.বি. ইয়েটস কে হয়? ইনি হচ্ছেন স্পাউস। ঠিক আছে, এর স্ত্রী হচ্ছে, হ্যাঁ, ইনি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটসের স্ত্রী। ঠিক আছে, মাদার বা সিস্টার বা কাজিন কিন্তু নয়। ইনি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটসের স্ত্রী। হু ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য আইরিশ লিটারারি রিভাইভাল, কে ছিলেন? এই যে একটু আগে বললাম আমি, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি ছিলেন আয়ারল্যান্ডের সাহিত্য পুনরুত্থানের পেছনে তার কিন্তু একটা বড় ধরনের অবদান ছিল। ড্রাইভিং ফোর্স, চালিকামান শক্তি তিনি কিন্তু ছিলেন, হ্যাঁ, আইরিশ লিটারেচার রিভাইভালের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো তারপরে আসছি, দ্য টাওয়ার। ঠিক আছে, এটা কিন্তু একটা বইয়ের নাম, ইজ এ বুক অফ পোয়েমস, এটা একটা কবিতার বই। কার দ্বারা লেখা হয়েছে এটা? এটা কিন্তু ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। কেমন? কিছু কিছু বই এবং কবিতার কথা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ডব্লিউ.বি. ইয়েটস কী কী বই লিখেছিলেন এবং তার বিখ্যাত কবিতাগুলো কী কী ছিল, এগুলো কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে, কারণ এখান থেকেও কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, তো এইভাবে, তো 14 হচ্ছে এ আর 13 হচ্ছে সি। দেখো এবার আসছি 15-তে, দ্য স্টোলেন চাইল্ড। দেখো এটাও কিন্তু ডব্লিউ.বি. ইয়েটসের লেখা একটা কবিতা। হ্যাঁ, এই দেখো ডব্লিউ.বি. ইয়েটসের লেখা কিন্তু এটা একটা কবিতা। ঠিক আছে, বিয়েরটা 15 বি, দ্য স্টোলেন চাইল্ড, হ্যাঁ, এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের লেখা আর একটা বিখ্যাত কবিতা। হু রোট রেসপন্সিবিলিটিস অ্যান্ড আদার পোয়েমস, হ্যাঁ, রেসপন্সিবিলিটিস অ্যান্ড আদার পোয়েমসের লেখক কে? এটা কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস এখানেও। ঠিক আছে, এইভাবে এইভাবে দেখো তারপরটা আসছি, দ্য সেকেন্ড কামিং ইমপ্লাইড, বোঝাচ্ছে দ্যাট দ্য সেকেন্ড কামিং কুড বি লিবারেটিং অ্যান্ড পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো ডেঞ্জারাস। হ্যাঁ, এই যে সেকেন্ড কামিং হচ্ছে জেসাসের, এটা যেমন স্বাধীনতাকে ডেকে নিয়ে আসছে, এটা যেমন পজিটিভ বিষয়গুলোকে ডেকে নিয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডেঞ্জারাসও। কেমন? এটা কিন্তু ডেঞ্জারাসও। ঠিক আছে, তো মানে পজিটিভ তো রয়েছেই এখানে, যেমন বলছে পজিটিভ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে লিবারেটিং, মানুষকে স্বাধীনতা দেবে। মানুষ বর্তমানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে পরিস্থিতির মধ্যে রয়েছিল, তো সেইখান থেকে কিন্তু জেসাসের যে সেকেন্ড কামিং ঘটতে চলেছে, এটা কিন্তু কি আনবে, এটা কি করবে, এটা কিন্তু মানুষকে যেমন লিবারেট করবে, মানুষের জীবনে পজিটিভ পরিবেশকে ফিরিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডেঞ্জারাসও হবে। ঠিক আছে, এটা কিন্তু ডেঞ্জারাসও হবে। ঠিক আছে, তো এখানে 17 হচ্ছে সি। দেখো তারপরে আসছি, দ্য পোয়েট সেইজ, কবি বলছেন কি, দ্য সেন্টার ক্যানট হোল্ড, এটা কিন্তু কবিতা থেকে নেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইট মিন, এই যে লাইনটা, এর অর্থ কী? এই কবিতাটা পড়ানোর সময় আমি বলেছিলাম, তো দ্য সেন্টার ক্যানট হোল্ড বলতে কী বোঝাচ্ছে? মানব, তার সঙ্গে সঙ্গে পুরো মানব জাতি কিন্তু একটা শক্তির দ্বারা পরিচালিত হয়। মানুষের মধ্যে মানবতা বোধ রয়েছে এবং মনুষ্যত্ববোধ রয়েছে। হ্যাঁ, মানুষ ঠিক ভুল কি সেটা বোঝে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলে গোটা ইউরোপ
তথা গোটা বিশ্বে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল, এমন একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেখানে কিন্তু মানুষ আর এই সকল বিষয়গুলোকে, এই সকল বিষয় বলতে কি এই মানবতাবোধ মনুষ্যত্ব ব্যাপারটা কিন্তু আর কেয়ার করছিল না। ওরা নিজেদের মন মর্জি মতো কাজ করছিল, নৃশংস হয়ে গেছিল মানুষ তখন, ঠিক আছে। তো কবি এখানে কী বলছে, এই যে সেন্টার বলতে কী বোঝাচ্ছে, যেটা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে বা সঠিক পথ দেখায়, সেই বিষয়টা অর্থাৎ ঈশ্বরের হাতে কিন্তু আর মানুষ নেই, মানুষ কিন্তু ঈশ্বরের কন্ট্রোলে নেই। এখানে সেন্টার ক্যানট হোল্ড বলতে কিন্তু এটাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে বাংলা করে বুঝিয়ে দিলাম, কবিতাতেও কিন্তু আমি এই ব্যাপারটাই বলেছি। তো এখানে কোন পয়েন্টটা হবে দেখো, এই যে দ্য কোর, দেখো এখানে বলছে দ্য কোর ভ্যালুস অ্যান্ড মিনিং আর ফলিং অ্যাপার্ট। মানুষের মধ্যে যে ভ্যালু এবং মিনিং রয়েছে, হ্যাঁ, মানবতাবোধ এবং তার সঙ্গে সঙ্গে মনুষ্যত্বের প্রতি, সেটা কিন্তু এই যে ফলিং অ্যাপার্ট বলতে কী হয়েছে, নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে 18 এ হচ্ছে, ঠিক আছে, যে দ্য কোর ভ্যালুস অ্যান্ড মিনিং আর ফলিং অ্যাপার্ট। হ্যাঁ, দ্য কার অর্থ এটা হচ্ছে দ্য সেন্টার ক্যানট হোল্ড, এই যে এই লাইনটার অর্থ, ঠিক আছে। দেখো তারপরে আসছি, দ্য স্পিংস অ্যান্ড ডেজার্ট, কবিতায় দুটো ওয়ার্ড কিন্তু রয়েছে, হ্যাঁ, স্পিংস অ্যান্ড দ্য ডেজার্ট বার্ড, নট ডেজার্ট, ডেজার্ট বার্ড, হ্যাঁ, রিপ্রেজেন্ট, ঠিক আছে, রিপ্রেজেন্ট বলছে এখানে, রিপ্রেজেন্ট, এই দুটো ওয়ার্ড, হ্যাঁ, কিসের প্রতীক, হ্যাঁ, কোন বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছে দুটো ওয়ার্ড। দেখো, দ্য ডেলিভারেন্স অফ রিডলস, মানে কি, রিডলস মানে হচ্ছে ধাঁধা, ধাঁধা থেকে মুক্তি। তো মানুষ বর্তমানে যে ধাঁধাময় জীবনের মধ্যে রয়েছে, সেই বিষয়টাকে কিন্তু প্রকাশ করছে কোন দুটো ওয়ার্ড, এই যে দ্য স্পিংস আর এই যে ডেজার্ট বার্ডস, ঠিক আছে। হ্যাঁ, কবিতাটা যারা পড়েছো তারা ব্যাপারটা বুঝবে, আর কবিতা না পড়ে যদি তোমরা ডাইরেক্ট এমসিকিউতে আসো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো কিছুই বুঝবে না। দ্য অ্যান্টি ক্রাইস্ট, মানে ক্রাইস্ট বিরোধী পরিবেশ, যেটা ওই সময় চলছিল। তারপরে কি আসছে, এ প্রাইমাল ক্রিয়েটিভ ফোর্স, হ্যাঁ, একটা প্রাথমিক সৃজনশীল শক্তি। হ্যাঁ, তো এই তিনটে বিষয় কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পাচ্ছে, দ্য স্পিংস অ্যান্ড দ্য ডেজার্ট বার্ডস, ঠিক আছে। এই তিনটে বিষয় কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তো এখানে অ্যান্সার কোনটা হবে, ডিএটা, অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। এইভাবে দেখো তারপরটা আসছি, হুইচ ওয়ার্ড অথবা ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং, নিচের এই দেখো না কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস রয়েছে, এগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা ক্যারেক্টারাইজ দ্য পোয়েম, এই কবিতাকে তুলে ধরছে বা এই কবিতা সম্পর্কে বলছে, হ্যাঁ, কবিতার চরিত্রায়ন করছে, কোনটা দেখো, ডিস্ট্রাকশন অ্যান্ড ক্যাওয়াস নাকি পসিবিলিটি। হ্যাঁ, এই যে কবি যে শক্তির সেকেন্ড কামিংটাকে চাইছেন, মানে যে শক্তির তিনি দ্বিতীয়বার আগমনটা চাইছেন, এ কেমন হবে, এ যেমন পজিটিভ হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিস্ট্রাকটিভও হবে। সেই ক্ষেত্রে আমি কি বলবো, সেই ক্ষেত্রে কী হবে, এখানে দেখো যেমন ডিস্ট্রাকটিভ অ্যান্ড ক্যাওয়াস যেমন হবে এই শক্তিটা, তার সঙ্গে সঙ্গে কিন্তু পসিবিলিটিও নিয়ে আসবেও। পসিবিলিটি মানে কি, সম্ভাবনা। কিসের সম্ভাবনা, মানব জীবনের যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা, বর্তমানে মানুষ যে পরিস্থিতির মধ্যে রয়েছে, যে কষ্টের মধ্যে রয়েছে, তার থেকে বেরোবার একটা সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে কে, এই যে শক্তিটা, এই যে সেকেন্ড কামিং, যেটা কবি আশা করছেন। তো এখানে অ্যান্সার কোনটা হবে, দেখো সি এরটা, হ্যাঁ, মানে এ আর বি কিন্তু দুটোই কিন্তু এখানে অ্যান্সার, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, ইন দিস পোয়েম দ্য বিস্ট ইজ অ্যাপ্রোচিং টু, এই যে বিস্টটা, হ্যাঁ, যে বিস্টের কথা এখানে বলা হয়েছে, যার শরীরটা হচ্ছে সিংহের মতো এবং মাথাটা হচ্ছে কার মতো, মাথাটা হচ্ছে মানুষের মতো। তো এই বিস্টটা কোথায় এগিয়ে চলেছে, কোথায়, এই যে বেথলেহেম, হ্যাঁ, বেথলেহেম মানে হচ্ছে যেখানে জেসাসের জন্ম হয়েছিল, সেখানেই কিন্তু এই যে বিস্টটা গিয়ে তারও কিন্তু ওখানে জন্ম হবে। সে পৃথিবীতে এসছে এই পশু রূপ নিয়ে, ঠিক আছে, এই যে মাথাটা মানুষের মতো আর শরীরটা সিংহের মতো, কিন্তু তার পুনর্জন্ম হবে আবার, সেটা অবশ্যই মানুষের মতো হবে। তো এই পুনর্জন্ম নেওয়ার জন্য এই পশুটি কিন্তু বেথলেহেমের দিকে এগিয়ে চলেছে। এখানে বলছে না, ইন দিস পোয়েম দ্য বিস্ট ইজ অ্যাপ্রোচিং টু, কোথায় এগিয়ে চলেছে, এই যে বেথলেহেমের দিকে এগিয়ে চলেছে, ঠিক আছে। তো 20 হচ্ছে সি আর 21 হচ্ছে বি।
এবার দেখো আসছি 22-এ। দ্য পোয়েম ইজ অরিজিনেটেড ফ্রম দ্য বুক অফ বাইবেল। বাইবেলের কোন বইটা থেকে এই কবিতাটাকে নেওয়া হয়েছে? হ্যাঁ, এই কবিতাটা বাইবেলে কোন বই থেকে এসছে? এই যে রিভেলেশন, ঠিক আছে, এই বইটা থেকে কিন্তু এই কবিতাটা কিন্তু উৎপত্তি হয়েছে, ঠিক আছে। কি বললাম বোঝা গেল তো? এগুলো কিন্তু থেকে নয় কিন্তু, কেমন, রিভেলেশন থেকে, ঠিক আছে। দেখো তারপরে আসছি, মোস্ট অফ দ্য পোয়েমস অফ ডাব্লিউ.বি. ইয়েটস আর, ডাব্লিউ.বি. ইয়েটসের বেশিরভাগ কবিতাগুলো হচ্ছে কেমন, দেখো লিরিক্যাল। হ্যাঁ, এই কবির লেখা বেশিরভাগ কবিতা কিন্তু লিরিক্যাল কবিতা, লিরিক্যাল পোয়েম, ঠিক আছে, ওডস বা এপিক বা সনেট কিন্তু নয়। কেমন, এই কবির লেখা কবিতাগুলো বেশিরভাগই কিন্তু লিরিক্যাল বা লিরিক্স যেটাকে বলবো। তো এখানে 23-এর ডি হচ্ছে আর 22-এর হচ্ছে ডি। এবার দেখো আসছি 24-এ। ইন দ্য বাইবেল দ্য সেকেন্ড কামিং ইজ রেফার্ড টু অ্যাজ, বাইবেলে এই যে সেকেন্ড কামিংটাকে বলা হয়েছে, এটাকে কী হিসাবে বলা হয়েছে? এই যে দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ জেসাস, যেটা কবি এই কবিতার মধ্যেও বলেছেন, ঠিক আছে। কবি জেসাসের দ্বিতীয়বার আগমন চাইছেন এই পৃথিবীতে, পৃথিবীর মানুষকে এই দুঃখ কষ্ট এই অরাজকতার মধ্যে থেকে বার করার জন্য। কেমন, ঠিক আছে তো? যারা কবিতাটা পড়েছো তারা ব্যাপারটা ভালো মতো জানো। তো এখানে কী হবে? দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ জেসাস, জেসাসের দ্বিতীয়বার আগমন। দেখো বাদ বাকি পয়েন্টগুলো কী বলছে এখানটাতে। দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ ফেরাও, এটা তো একদমই নয়, ফেরাওর কথা এখানে উল্লেখ নেই। দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ অ্যাডাম, এটাও নয়। দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ অ্যাঞ্জেল, এটাও কিন্তু নয়। এখানে অ্যান্সার হচ্ছে এই যে দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ জেসাস, মানে যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমন কবি এখানে চাইছেন। বা এই যে বাইবেলের যে বইটা, সেখানেও কিন্তু এখানে কিন্তু বাইবেলেও এই কথাটা বলা আছে। হ্যাঁ, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং দ্য ফ্রেজ, দেখো না, 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, জেসাসের আজ থেকে জেসাস 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিল। তারপরে তিনি কি, তারপরে কবি কি মনে করছেন, তারপরে তিনি যখন চলে যান এখান থেকে, তখন তিনি কিন্তু কি একটা এই যে স্টোনি স্লিপ মানে কি, সে পাথরের মতো ঘুমে তিনি চলে যান। 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ এখানে বলছেন, রিফার্স টু, এখানে এখানে এই যে 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ বলতে কি বোঝাচ্ছে? দেখো এই যে এটা দেখো বলছে 2000 ইয়ার্স অফ ক্রাইস্ট ফার্স্ট অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, 2000 বছরের ক্রাইস্টের প্রথম যে আগমন হয়েছিল তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। হ্যাঁ, 2000 বছর পূর্বে, ঠিক আছে, এইভাবে দেখো। তারপরে আসছি পরেরটা, হোয়াট ডাজ দ্য ডার্কনেস ড্রপ মিনস, এই কবিতায় কিন্তু এই অংশটা রয়েছে। তো এই অংশের অর্থ কি? এই যে দ্য ভিজন হ্যাজ এন্ডেড, মানে আর কিছু দেখা যাচ্ছে না, মানে দৃষ্টিগোচর আর কিছু হচ্ছে না, ঠিক আছে। তো এই যে অংশটা এর অর্থ কিন্তু এইটা, হ্যাঁ, যে দৃষ্টিগোচর কিছু হচ্ছে না বা কিছু দেখা যাচ্ছে না, দ্য ভিজন হ্যাজ এন্ডেড। হ্যাঁ, এইভাবে দেখো। তারপরে বলছে দ্য মেসেজ অফ দিস পোয়েম ইজ, এই কবিতার যে বার্তা, সেই বার্তাটা কি? দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ইন ট্রাবল, এই গোটা বিশ্বটা রয়েছে বিপদে। দ্য ওয়ার্ল্ড ইজ ডিট্যাচিং ফ্রম দ্য ট্র্যাডিশন, মানে কি, এই যে পৃথিবীর যে একটা ঐতিহ্য রয়েছে সেটা, সেখান থেকে কি এই পৃথিবী সরে আসছে, নাকি সামথিং ইজ কামিং, যে কিছু একটা আসছে, নাকি ডিটা বলছে অল অফ দ্য অ্যাবোভ, অল অফ দ্য অ্যাবোভ। হ্যাঁ, এই তিনটেই কিন্তু প্রকাশ পাচ্ছে এই কবিতার দ্বারা। এই কবিতাটা কিন্তু এই তিনটে বিষয়কে তুলে ধরেছে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? তো এখানে অ্যান্সার হচ্ছে ডিএডটা। দেখো লাস্ট আসছি, ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং কবিতাতে দ্য ফ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতো কি ব্ল্যাঙ্ক আর পিটিলেস মানে কি নিষ্ঠুর এবং নির্মম। এখানে এটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এখানে দেখো যে দ্য রিয়াকশন অফ দ্য পাবলিক বলছে, নাকি দ্য স্পিংস গেজ বলছে, দ্য গার্ডস গেজ বলছে, নাকি নান অফ দ্য অ্যাবোভ। গেজ মানে এখানে কিন্তু হচ্ছে দৃষ্টি, ঠিক আছে। দ্য স্পিংস গেজ বলছে, স্পিংস মানে ওই যে প্রাণীটা যার শরীরটা হচ্ছে সিংহের মতো এবং মাথাটা হচ্ছে মানুষের মতো, তার যে দৃষ্টি, তার দৃষ্টি কেমন? তার দৃষ্টি হচ্ছে কি, দেখো যে ব্ল্যাঙ্ক আর পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতো প্রখর এবং নিষ্ঠুর বা নির্মম দৃষ্টি হচ্ছে এই পশুটি, যে পশু রূপে আসছে পৃথিবীতে। পরবর্তীকালে তার রূপ চেঞ্জ হবে যখন সে বেথলেমে গিয়ে নিজের আসল রূপে
আসবেন। হ্যাঁ, তো এখানে এই প্রশ্নটির যে দৃষ্টিটা সেটা কেমন, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। তো 28-এর উত্তর হচ্ছে বিয়েরটা, দ্য স্পিংস গেজ। এইভাবে তো দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে মোটামুটি আমি তোমাদেরকে 28টা মতো এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার করে দেখালাম। আশা করছি এখান থেকেই তোমরা অনেকটা হেল্প পেয়ে যাবে। চেষ্টা করবে তোমরা এগুলোকে খাতায় টুকে রাখার, সেক্ষেত্রে তোমাদের পড়তে সুবিধা হবে। আশা করছি আজকে ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো, এবং এই আজকে ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকছে, আবার দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিওর সাথে। বাই।